12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না, কারণ অলরেডি বিভিন্ন আসনের নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে। অতএব এরকম যদি চলতেই থাকে, আমরা অ্যানালজি করব যে 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 খবর দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত। এখন যে কারণে দুটি আসনে নির্বাচন স্থগিত, আরো যেসব প্রশ্ন আছে এগুলোর সাথে অ্যানালজি করলে এরকম প্রশ্ন রেজ করে একদম পুরো নির্বাচন স্থগিত করিয়ে দেওয়া সম্ভব কিনা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ফোর্থ লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এনসিপি, এরা সবাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করছে, লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে, নির্বাচনের পরিবেশ এখনো হয়নি কথা বলছে। তাহলে তো নির্বাচনের পরিবেশ না হলে নির্বাচন কেন হবে? এইসব প্রশ্ন কিন্তু অনিবার্যভাবে আমাদের সামনে আসে। অতএব দর্শক, এগুলো নিঃসন্দেহে শঙ্কার। আইনি অনেক ফাঁকফোকর আছে যেগুলো যথাযথভাবে সমাধান না করে এই সরকার নির্বাচনের দিকে এসেছে। আমরা যেটা বলেছিলাম, দ্যাট শুড হ্যাভ বিন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, জাতীয় জীবনে নির্বাচনী একটা আমেজ বিরাজ করেছে, এটা চলতে থাকতো। একদম গ্রামের আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুল পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হতো। এরপরে স্থানীয় সরকার নির্বাচন চলতো 1 বছর 1.5 বছর যাবত। পুরো রাষ্ট্র শক্তির সক্ষমতার পরীক্ষা হতো এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় বা নানান জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো সব সমাধান হতো। ধীরে ধীরে আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যেতাম। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন হতো, তার মাধ্যমে পিসফুলি পাওয়ার ট্রান্সফার হতো। কিন্তু না, বিএনপি ষড়যন্ত্র করে সরকারকে সেই পথে যেতে দেয়নি। সরকার কিন্তু সেটাই চেয়েছিল। আসিফ মাহমুদ বেশ কয়েকবার বলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা থাকতে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করব, কিন্তু বিএনপি কি জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে চাইনি, এটা হিসাবে স্পষ্ট। ছাত্র সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি জেতার সক্ষমতা রাখে না। বিএনপি এখন একটা ধৈর্য পার্টি, কিন্তু বিএনপি মনে করেছে যে একটা চান্স নেই, মানে শুধু জাতীয় নির্বাচনে ভয়ানক কারচুপির একটা চান্স নেই, যদি করতে পারি করলাম, কিন্তু সব জায়গায় যদি হেরে যাই তাহলে তো কারচুপিও করা যাবে না। বিএনপি রাজনীতি হচ্ছে এটা। এখন মজার বিষয়, এখানে একটা সমীকরণ আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি ফ্যাসিস্ট, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ থাকতো, বিএনপির অস্তিত্ব থাকতো না। কারণ বিএনপির যে থার্ড ক্লাস মাথামোটা স্যাঁচড়া রাজনীতি, তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি, তাতে জামাত যথাযথ যোগ্য বিকল্প না বলে বিএনপির মোটামুটি অস্তিত্ব এখনো আছে। শিবির ছাত্রদলের যোগ্য বিকল্প, যার ফলে ছাত্রদল এখন ধৈঞ্চা। কোন ক্যাম্পাসে ছাত্রদলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয়? নেই। ছাত্রদল ভিপি ক্যান্ডিডেটের প্রার্থী দিতে পারে না, অন্য প্রার্থীকে সমর্থন দেয়, এতটা করুণ অবস্থা। শিবির যোগ্য বলে ছাত্রদল এই অবস্থা হয়েছে, কিন্তু জামাত যথাযথ বা প্রয়োজনীয় যোগ্য না বলে এখনো বিএনপির নামগন্ধ আছে। কিন্তু বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, তারা যদি জোট করার, মাঠে মিছিল টিছিল করার সুযোগ দরকার ছিল না, তারা যদি জাস্ট জোট করার সুযোগ পেত, বিএনপি এতদিনে সব বাংলাদেশ থেকে পালাতো। কারণ বিএনপি হচ্ছে চান্দাবাজদের দল, বিএনপি হচ্ছে ছাত্রদের দল, বিএনপি হচ্ছে অশিক্ষিত মূর্খদের দল। তো দর্শক, এই জায়গায় কপাল ভালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের এখন ফেসিবাদী রাজনীতি করা লাগতো না, জাস্ট যৌক্তিক রাজনীতি করলেই বিএনপি কঠিন ধরা খেত। বিএনপি অনেক জায়গায় জিতবে শুধু জামাতের প্রার্থীদের অযোগ্যতার কারণে। আওয়ামী লীগ থাকলে এরা থার্ড হতে পারতো না। বিএনপি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে হারিয়ে যাবে, এটা অনিবার্য। এটা আমার প্রেডিকশন, মিলিয়ে নিয়ে 8-10 বছর পর। তো দর্শক, এই জায়গায় বিএনপি ষড়যন্ত্রের কারণে স্থানীয় সরকার নির্বাচন করা বা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হয়নি।
ইউনূস সরকারও বারবার বলেছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব। জুন পর্যন্ত আসলেও তো একটা টাইম হতো, কিন্তু না, চাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে, যার ফলে জামাতও বাধ্য হয়েছে নির্বাচন চাইতে। কারণ নইলে তো একটা প্রশ্ন উঠেছে, জামাত তো পরাজয়ের ভয়ে নির্বাচন চায় না। তো এই জায়গায় সরকারের প্রস্তুতির অভাব ছিল, ঘাটতি ছিল, যার ফলে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে এখন নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটছে। 2টি আসনে অলরেডি নির্বাচন স্থগিত, এরকম আরো ঘটতে পারে, পুরো নির্বাচন স্থগিত হতে পারে। আমি আসি সেদিকে। কয়েক মাস আগে একজন হাইকোর্টের একজন বিচারপতি, আমি নাম বলবো না, তিনি আমাকে বলেছিলেন যে নির্বাচনের তফসিল, মানে তার ভাষ্য হচ্ছে নির্বাচন টাইমলি হবে না, ইনফরমাল। তিনিও তো একজন মানুষ, বিচারপতি হন আর যাই হন না কেন, তিনি ব্যক্তি জীবনে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে পলিটিক্যাল আলোচনা করতে পারেন, কিন্তু পেশাদারিত্বের জায়গায় ঠিক আছে। তিনি বলছেন যে নির্বাচন হবে বলে মনে হয় না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না। কেন ভাই, আঙ্কেল, কেন নির্বাচন হবে না? কারণ হচ্ছে নির্বাচন হবে না এই কারণে যে দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু অনেক কনফ্লিকচুয়াল বিষয় আছে যেগুলো মীমাংসা না করেই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। তো ওইটা রিট করবে, হাইকোর্টে আসবে, কোর্ট আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করে দিবে, তখন আর কিছু করার থাকবে না। আর তিনি এই অভিযোগ করেছেন আসলে ইউনূস সরকার আসলে নির্বাচন চায় কিনা, না বিএনপিকে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, এটাও একটা কোশ্চেন। তখন আবার বিএনপি নির্বাচনের বিষয়ে সিরিয়াস ছিল। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি সেটাই ঘটছে। এই খবরটা একটু দেখেন, দলে বুঝবেন যে 12 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে কিনা। 2টি আসনে নির্বাচন স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে। আদেশটা কিন্তু আপিল বিভাগের, ভেরি ইম্পর্টেন্ট। কতদূর ঘটনা পৌঁছে গিয়েছে দেখেন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 9 জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানা গেছে। বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এর মানে নির্বাচন কমিশন কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী অলরেডি স্থগিত করে ফেলেছে। এর মানে 300 আসনে নির্বাচন হচ্ছে না, 298 আসনে। সামনে এরকম অনেক কিছু শুনবেন। তিনি বলেন আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 5 জানুয়ারি পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসিও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এর মানে প্রধান বিচারপতির আদেশ, এটার পরে আপনি আর অন্য কোথাও যেতে পারবেন না, সমাধান করে নির্বাচনের দিকে যেতে হবে। এবার আসেন, কোনো একটা আসন নিয়েও যদি ঝামেলা হয় তাহলে পুরো 300 আসনে ঝামেলা হয়। কিভাবে? আসন তো 300, আসন তো আর 301টা না, 302টা না। যেমন বাগেরহাটের যদি 3টা থাকতো তাহলে গাজীপুরের একটা বাড়তো, বাগেরহাটের 4টা বল থেকেছে বলে গাজীপুরের একটা কমেছে। মানে এক জায়গাটা কমলে বাড়লে কিন্তু পুরোটার উপর প্রভাব পড়ে। অতএব পুরো জাতীয় নির্বাচনের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে। এবং আরো অনেক কনফ্লিক্টিং বিষয় ছিল, যেমন একটা রিট আছে, শুনানিতে উঠবে। সেটা হচ্ছে যে সংবিধান অনুযায়ীতে এই অন্তর্বর্তী সরকার কি, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে, একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, এটা হতে পারে না। এটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট করা হয়েছে। তো এইসব ঘটনায় তো পুরো নির্বাচন স্থগিত হয়ে গেলেও যেতে পারে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামাত, চরমোনাই, এনসিপির যৌথ তৎপরতার সুফল মেলতে শুরু করেছে। দর্শক, আপনারা এটা জানেন এবং রাজনীতিতে জনমনে এটা ওয়েল এস্টাবলিশড। প্রশাসন, বিশেষ করে ভারতপন্থী প্রশাসন, যে প্রশাসনের যেসব রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের যারা হিন্দু এবং যারা মুসলমান হলেও ভারতপন্থী, ভারতের দালাল, এরা বিএনপির প্রতি নির্লজ্জ পক্ষপাত করেছে এবং এতে হাতে নাতে কয়েকটা কেস ধরাও পড়েছে। সেই জায়গায় জামাত, চরমোনাই, এনসিপি তারা তো আর আঙ্গুল চুষে রাজনীতি করে না, তারা তো আর ঘাস খেয়ে রাজনীতি করে না। তারা এখন বাস্তবতা বুঝে, তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে, তারা বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। অতএব তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না। জামাত, চরমোনাই, এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছে, তারা নিজেরা এটা জাতিকে জানিয়ে দিয়েছে বিএনপির প্রতি পক্ষপাত হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনী পরিবেশ নেই। এই যে যৌথ উদ্যোগ বা পদক্ষেপ, এর সুফল মিলতে শুরু করেছে। দর্শক, নির্বাচন কমিশন বা আরো যারা আছে তাদের টনক নড়েছে
তারা এখন জামাতকে, চরমোনাইকে, এনসিপিকে আশ্বাস দিচ্ছে যে না ভাই, পাতানো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচনই হবে, পক্ষপাত থাকবে না, সব ঠিক করে ফেলবো। বলছে যে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিব, আপনার ধৈর্য ধরেন প্লিজ। তার মানে সুফল মিলতে শুরু করেছে, আশ্বাস তো দিয়েছে। এখন শুধু আশ্বাসেই কি জামাত, এটা কি আওয়ামী লীগ ক্ষমতায় যে আশ্বাস দিবে আর জামাত সে আশ্বাস মেনে প্রতারিত হবে? দেখেন, শুধু জামাত প্রতারিত হতে পারে, জামাতের ইতিহাসে অনেক ভুল আছে, জামাত অনেক কিছুই বুঝতে পারে না, জামাত যে প্রেডিকশন করেছে অনেক কিছুই হয়নি, এরকম ঘটনা অনেক আছে। 2008 সালে নির্বাচনের ক্ষেত্রেও জামাত যেটা বলেছিল যে 111 সরকারের চাইতে নির্বাচিত সরকার আওয়ামী লীগ আসলেও ভালো, এটা জামাতের ব্যাখ্যা ছিল তখন, আমার স্পষ্ট মনে আছে যে একটা নির্বাচিত সরকার দরকার। এই যে নির্বাচিত সরকারের প্রতি অযৌক্তিক প্রেম জামাতের 8 সালেও ছিল, এরকম অনেক প্রেডিকশন জামাত ভুল করেছে, অথচ সেই নির্বাচিত সরকারই ছিল জামাত নেতাদের ফাঁসির সরকার, ফাঁসির ভিত্তি। কিন্তু জামাত যদি বুঝতো তখন 8 সালে ওই নির্বাচন চাইতো না, যে আরো পরে হোক, বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হোক, কোনো পাতানো নির্বাচন যাতে না হয় সেই পরিবেশ নিশ্চিত হোক, তারপরে নির্বাচন। কিন্তু জামাতকে বোকা বানানো গেলেও জামাত এনসিপিকে যৌথভাবে বাংলাদেশের কেউ বোকা বানাতে পারবে না। জামাতকে প্রতারিত করা গেল, যদি অতীতের সেই 8 সালের দুর্বল জামাত আর এখনকার জামাত একটা, জামাত ইসলামী এখন তার 84 বছরের ইতিহাসে, 85তম বছরে ইতিহাসের সবচাইতে জনপ্রিয় দল এবং যোগ্যতম জায়গায় আছে। গণতান্ত্রিক রাজনীতি, আমি ইসলামী আন্দোলন, একামতি দিন, সেই তাকুয়া, পরহেজগারিতে, আমি সেই মানদণ্ডে বলছি না, আমি বলছি পপুলার সাপোর্ট, ইন টার্মস অফ পপুলার সাপোর্ট জামাত এখন তার ইতিহাসের সবচাইতে সর্বোচ্চ পিক পয়েন্টে আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং যোগ্যতার ফলেই আছে। হ্যাঁ, আপনি এখানে অন্য সমালোচনা করতে পারেন যে একামতি দিনের মৌলিকত্ব থেকে জামাত কতটুকু দূরে সরে গিয়েছে, এই আলোচনা আমি করছি না। আমি এখানে আলোচনা করছি গণতান্ত্রিক রাজনীতিতে জামাত কোথায় এসেছে। জামাত যেসব নারীদের সমর্থন পাচ্ছে, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে জিতেছে, এটা কখনো এরকম হয়নি, এবং কোন দল এত অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি, যারা শিবির পাচ্ছে। অতএব এই জামাতকে বোকা বানানো, প্রতারিত করা আর 2008 সালের জামাতকে প্রতারিত করা এক নয়। এই জামাত, যে জামাত সবচেয়ে জনপ্রিয় দল, সেই যে জামাতের প্রতি জনগণের সবচেয়ে বেশি সমর্থন, সেই জামাতকে প্রতারিত করা যাবে না। আবার সেই জামাতের সাথে আছে এনসিপি, এনসিপির ভোট কম বা নাই, এনসিপির সংগঠন দুর্বল, টাকা নাই, সব ঠিক, কিন্তু এনসিপি জুলাই বিপ্লবের নায়ক, এনসিপির নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। অতএব যৌথভাবে জামাত এবং এনসিপিকে বোকা বানানো, প্রতারিত করা সম্ভব নয়। এই জন্যে নির্বাচন কমিশন এখন প্রতিশ্রুতি দিচ্ছে, এটা আমি মনে করি যে জামাত এনসিপি যে অভিযোগ দিয়েছে তার সুফল। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। হ্যাঁ, এটা আমরাও বলি যে পাতানো নির্বাচন হবে না, হলেও সে নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে না। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সিসি বলেন, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। মানে ওই যে বিএনপির প্রতি পক্ষপাত, জামাতের প্রতি বৈষম্য, এটা বলছেন যে এটা সমাধান করা হবে, এবং এর সমাধান হবে, এটা আমিও নিশ্চিত। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তা এখনো করতে পারেনি, করবে এটা বলছে, এবং আসলেই করবে, সম্ভাবনা রয়েছে, তবে কতটুকু পারে এটা প্রশ্ন। আর এই জন্য বিএনপি হতাশা বেড়েই চলছে। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে এসেছেন আবেদনকারীরা, সকাল থেকে 18 জন আপিল করেছেন। কিন্তু এটাও তো একটা হয়রানি, যেখানে ঢাকায় আপিল করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে তারা কেন যাবেন? তারা এখন জনগণের কাছে থাকবেন, নিজ জেলায় বসেই কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ। সেখানে এই দৌড়দৌড়ি, হয়রানি কেন? এই যে চিন্তা, প্রেশার, প্রার্থী থাকবে কি থাকবে না, এটা কেন? এখানে বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়েছে, কিন্তু এরও ফল বিএনপিকে পেতে হবে। এই যে বিএনপি দালাল নিয়োগ করেছে প্রশাসনে, ভারতের সাথে আপোষ করেছে, এর ফল বিএনপিকে আরো করুণভাবে পেতে হবে ব্যালট পেপারে। তো দর্শক, এই হচ্ছে নির্বাচন কমিশনের সিইসির আশ্বাস। তিনি যে কথা বলেছেন, এটা ওই জামাত চরমোনাই এনসিপির যে অভিযোগ, সেই অভিযোগের একটা সুফল।
আরেকটা বক্তব্য, মন্ত্রিপরিষদ সচিব, এই মন্ত্রিপরিষদ সচিব কিন্তু জামাতের দালাল। এটা বিএনপি বলতো, কিন্তু তাকে পরিবর্তন করে এখন যাকে আনা হয়েছে সে হচ্ছে বিএনপির দালাল। আর আগের জনকে কেন জামাতের দালাল বলা হতো? বলা হতো এই কারণে যে তিনি সৎ ছিলেন। কোন প্রশাসনে যদি কাউকে সৎ দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা অবশ্য সব দলেরই আছে কম বেশি, ঘুষ খায় না দেখা যায়, কোনো আনডিউ ইনফ্লুয়েন্সে প্রভাবিত হয় না দেখা যায়, তাকেই জামাতের দালাল বলা হয়। যেমন ডিসি সরোয়ারকে জামাতের দালাল বলা হয়। কেন? তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, অথচ তিনি জামাত নয়, এটা যিনি মোটামুটি নিরপেক্ষ তিনি জানেন কিংবা বলবেন। আবার ডিসি সরোয়ার নামাজ পড়তে যান এবং কোরআনে আয়াত পারেন দুই একটা, সেটা আবার জুমার খুতবার ফাঁকে একটু কথা বলতে যেও কোরআনে আয়াতের রেফারেন্স দেন। অতএব এটা তো সাবেক শিবির ছাড়া সম্ভব নয়। এইভাবে ফ্রেমিং করছে সৎ লোকজনকে। পরে এই সৎ অনেক লোকজনকে পরিবর্তন করে অনেক ডিআইজি এবং মন্ত্রিপরিষদ সচিব সহ বিএনপি তাদের দালাল বসাতে সক্ষম হয়েছে। আর এই কারণেই তো পক্ষপাত আমরা দেখেছি। তিনি বলছেন প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এর কোনো ভিত্তি নেই। ভিত্তি এই ডক্টর শেখ আব্দুর রশিদ বিএনপির দালাল, অভিযোগের ভিত্তি নেই এটা বললেও আবার বলেছেন যে না, কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে পারে তাহলে আমরা ব্যবস্থা নেব, অভিযোগ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন জামাত সুনির্দিষ্ট অভিযোগ রেডি করেছে, কিছু ইসি জানে, এবং যখন সময় হবে আমলনামা সহ জামাত শুধু নির্বাচন কমিশনের কাছে না, পুরো জাতির সামনে হাজির হবে। তো দর্শক, এক কথা যদি বলি, জামাত চরমনায় এনসিপির যে নাড়াচাড়া তার সুফল মিলতে শুরু করেছে। এভাবেই বাংলাদেশে জনগণ জিতে যাবে, ৭১ এবং জুলাই শক্তি জিতে যাবে।